আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। এদিকে হামের টিকা সংকটের তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করে ডক্টর জাহিদ বলেন, রাষ্ট্রীয় ব্যক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ব্যক্তি প্রতিষ্ঠানের সমন্বয়ে তদন্ত হবে। কারো ওপর দায় চাপিয়ে দায়সারাভাবে তদন্ত হবে না। কমিটির দায়িত্ব হবে প্রকৃত কারণ ও দায়ী ব্যক্তিকে খুঁজে বের করা। জ্বালানি ক্ষেত্রে সংকট আপাতত নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ইস্টার্ন রিফাইনারির জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য বার্ষিক ৩ মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল প্রক্রিয়াকরণ ক্ষমতা সম্পন্ন নতুন ইউনিট স্থাপন। হামের যে সংকট হলো, যে ডিজাস্টার হলো টিকা নিয়ে, এটা নিয়ে একটা তদন্ত কমিটির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে এবং সেটার প্রসেস চলছে, যেখানে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও ইনভলভ করে কাজ করানোর চিন্তা ভাবনা হচ্ছে। আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলেছি। জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের মানুষ এবং অনাগত ভবিষ্যতের জন্য এক বিশাল সম্পদ ও অনুপ্রেরণা, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। স্পিকার বলেন, এই জাদুঘর মাফিয়া শেখ হাসিনার শোষণ ও লুটপাটের বাস্তব চিত্র তুলে ধরেছে। এর মাধ্যমে তার কৃতকর্ম জাতির কাছে কলঙ্কিত হয়ে থাকবে। নান্দনিকভাবে জাদুঘর নির্মাণের উদ্যোগ নেয় অন্তর্বর্তী ইউনূস সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান স্পিকার। আর সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেন, জুলাইয়ের মধ্যেই জাদুঘরের কাজ সমাপ্ত হওয়ার পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই আগস্টের যে মহান গণ অভ্যুত্থান, এটি বাংলাদেশের মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে। এখানে শহীদদের লেখা কয়েকটি চিঠি আছে। যাদের বুক পকেটে এই চিঠি ছিল, তারা তার বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে গিয়েছেন যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শহীদ হবার জন্যই রাজপথে এসেছি। হেসে হেসে তারা মৃত্যুর মোকাবেলা করেছে, জীবন দিয়েছে, তাদের বর্তমানকে উৎসর্গ করেছে জাতির ভবিষ্যতের জন্য। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের উপর হামলার ঘটনায় দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব ও সুলতান শওকাত হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সব পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। একই ঘটনায় আগে থেকে বহিষ্কৃত দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফ সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি। দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য হামলার বিচার দাবি জানান এবং ভিসির অপসারণ চেয়ে সকল ফ্যাকাল্টির ক্লাস ও পরীক্ষা প্রশাসনিক কার্যক্রম বর্জন করে ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট পালন করছেন ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। এ বিষয়ে জানতে চাইলে ভিসি ডক্টর কাজী রফিকুল ইসলাম মুঠোফোনে জানান, এ আন্দোলনের আদৌ কোনো যৌক্তিকতা নেই। গতকাল বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে আনিত অভিযোগের কারণে তার অপসারণ দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অবস্থান ধর্মঘট চলাকালে দুর্বৃত্তদের হামলায় কর্মকর্তা সহ ২০ জন আহত হন। কনকা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহা সামনে রেখে কোরবানির জন্য পশু নিয়ে প্রস্তুত ছোট বড় খামারিরা। ভালো দামের আশায় এবং ক্রেতাদের আকৃষ্ট করতে খামারিরা নিবিড় পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। তবে গোখাদ্যের দাম বেশির অভিযোগ অধিকাংশ খামারির। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের খামারে খামারে পশুর পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে। পশু মোটাতাজাকরণে খাওয়ানো হচ্ছে ধানের কুড়া, খৈল, গমের ভুসি ও ঘাস। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জেলার খামারগুলোতে 150 থেকে প্রায় 700 কেজি ওজনের কোরবানির পশুও পাওয়া যাচ্ছে। পশুর আকার ভেদে খামারিরা প্রতি কেজি 480 থেকে 650 টাকা মূল্য ধরে দাম নির্ধারণ করেছেন। আর এর জন্য গোখাদ্যের দাম বৃদ্ধিকে দুষছেন খামারিরা। রেগুলারে খৈল খাওয়াই, ভুসি খাওয়াই আর ঘাস খাওয়াই, দেশি ঘাস যেটা ওটা লাই খাওয়াই না, কোনো মেডিসিন দিই না, আমরা বেচার লাগি। খৈল, ভুসি,
ভুট্টা কিনে এনে দিতে প্রচুর দাম। এবার ইন্ডিয়া থেকে যদি কোনো গরু না হয় তাহলে আমরা খামারি যারা আছি সঠিক মূল্যে আমরা গরু বিক্রি করতাম পারবো। ঈদ ঘিরে মৌলভীবাজারে ৭১,৭৭২টি পশুর চাহিদা রয়েছে। বাজারে সুস্থ পশু বিক্রির জন্য প্রাণী সম্পদ বিভাগ প্রচারণার পাশাপাশি মেডিকেল টিম গঠন করেছে বলে জানান এই কর্মকর্তা। পার্শ্ববর্তী কোনো দেশ থেকে যাতে গবাদি পশু দেশে প্রবেশ না করে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ আমাদের বিভিন্ন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমরা আশা করি যে এই বছর খামারি এবং ক্রেতা বিক্রেতা উভয়ই লাভবান হবে। এদিকে দিনাজপুরে কোরবানির জন্য 4,59,000 গরু ও 2,20,000 খাসি প্রস্তুত করা হয়েছে। আর জেলায় চাহিদা রয়েছে 2,69,865টি পশুর। এজন্য পশু মোটাতাজাকরণে বিভিন্ন দেশীয় গোখাদ্যের মাধ্যমে পরিচর্যা করছেন খামারিরা। খাদ্য মূল্যের যে দাম যে হিসাবে প্রচুর দাম বাড়ে গেছে আগে থেকে অনেক, এইভাবে গরু পোষা তো আমাদের পক্ষে একটু কঠিন হয়ে যাচ্ছে। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে খামারিরা গরুর দাম পাওয়া নিয়ে অনেকটা শঙ্কায়। ভারত থেকে গরু না আসলে খামারিরা এবারও লাভের মুখ দেখবেন বলে আশা। জেলার চাহিদা মিটিয়ে স্থায়ী ও অস্থায়ী 58টি হাটে কোরবানির পশু বিক্রি করা হবে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। দেশের অর্থনীতিতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ মুক্ত থাকবে বলে জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি BSIC আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে, তাই প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত থাকবে আর্থিক প্রতিষ্ঠান। দেশের ব্যাংকিং খাতের সমস্যা নিরসনে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে দেশের 39টি বাণিজ্যিক ব্যাংক নিয়ে চালু হওয়া বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের প্রথম ফান্ডের উদ্বোধন করা হয়। প্রায় 425 কোটি টাকা সমমূল্যের 35 মিলিয়ন মার্কিন ডলার প্রতিশ্রুত মূলধন নিয়ে যাত্রা শুরু করল এই প্ল্যাটফর্ম। ফান্ডটি সিড, লেট সিড এবং সিরিজ এ পর্যায়ের স্টার্টআপে বিনিয়োগ করবে। অর্থনৈতিক সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টর সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফিয়ারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আই এম সেইং this is the decision of the party, this is the decision of the government, this is the decision of the Prime Minister of Bangladesh. So no political interference in financial sector. We are shortly forming Bangladesh Securities and Exchange Commission, completely non-political, and everything, all other banking sector যত appointment হবে পুরোপুরি প্রফেশনালি করতে হবে। সাদা অ্যাপ্রন আর সেবার মাধুর্য নার্সিং পেশার মূল ভিত্তি হওয়ার কথা ছিল, তবে বর্তমানে হাসপাতালগুলোতে প্রায়ই সামনে আসছে নার্স রোগী বিরোধ ও দুর্ব্যবহারের নানা ঘটনা। রোগীদের অভিযোগ, অনেক সময় নার্সদের আচরণ মেলে রুক্ষ ও দায়সারা। আন্তর্জাতিক নার্স দিবসে নার্স রোগী সম্পর্কের এই টানাপোড়েন নিয়ে নাহিদ প্রিন্সের রিপোর্ট। সেবা নাকি সংঘাত? হাসপাতালের করিডোরে রোগী ও নার্সের সম্পর্ক এখন মমতার চেয়ে তিক্ততাই যেন বেশি। অনেক সময় দেখা যায় যে অনেকেই এসে পড়ছে, রোগী এসে পড়ছে, সেক্ষেত্রে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আসে, যা ডাকা লাগে, অনেক সময় এরকম হয়। নার্সদের আচরণ নিয়ে রোগীদের অভিযোগ নতুন নয়, কখনো দায়িত্বে অবহেলার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কেন বাড়ছে এই অসহিষ্ণুতা? আমরা তো ধৈর্য ধরতে পারছি, সহ্য করতে পারছি। আমরা যতই সমস্যা আসছে সেটা তো আমরা নিজেরা আমরা ট্যাকেল দিতে পারছি। এখনের জেনারেশনটা উত্তেজিত, ওরা ওটা একটুতে ওরা নিতে পারে না। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একজন নার্সের 4 জন রোগী দেখার কথা থাকলেও বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে সে সংখ্যা অনেক ক্ষেত্রেই 50 ছাড়িয়ে যায়। টানা 8 থেকে 12 ঘন্টার ডিউটি, জনবল সংকট ও মানসিক চাপ সব মিলিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন অনেক নার্স। সংশ্লিষ্টদের মতে এই চাপ তাদের আচরণ ও পেশাগত দক্ষতার উপরও প্রভাব ফেলছে। একটা রোগীর জন্য 5-6 জন স্বজন এসে আমাদের কাছে জানতে চায় যে আমার রোগীর কি হয়েছে। সেক্ষেত্রে তাদের 5 জনের প্রশ্নের উত্তর দিতে গেলে আমরা খুব ইরিটেট ফিল করি। 10টা পেশেন্টের ক্যাপাসিটি, কিন্তু আমাকে দেয়া হচ্ছে 100 পেশেন্ট অথবা 50 পেশেন্টের ক্যাপাসিটি। আমার রুগী এসে যাচ্ছে, কি করব? ফ্লোরে হোক, এক বিছানায় 2 জন 3 জন পর্যন্ত রুগীর আমরা সেবা করে থাকি। তো এখন সেখানে আমাদের একটু ক্লান্তি আসতে পারে, বিশেষ করে নাইট ডিউটির ক্ষেত্রে। এখন নার্সিং মানে শুধু ডিপ্লোমা নয়,
বিএসসি ও এমএসসি পিএইচডির মতো উচ্চতর ডিগ্রি নিয়ে পেশায় আসছেন মেধাবী তরুণরা। তবে যোগ্যতা অনুযায়ী পেশাগত মর্যাদা ও স্বীকৃতি না পাওয়ার অভিযোগ রয়েছে তাদের। আক্ষেপ তো লাগেই, বিকজ আমরা এত ডিগ্রি নিচ্ছি বা বাংলাদেশে যেটা চালু আছে অনেকে জানেই না, স্বীকৃতি তো দূরের কথা, অনেকে জানেই না যে হ্যাঁ বাংলাদেশে এমএসএন করছে বা বাংলাদেশে পিএইচডি কেউ করছে, বা শুধু বাংলাদেশে না দেশের বাইরে থেকেও অনেকেই পিএইচডি করে আসছে। বিশেষজ্ঞরা বলছেন শুধু কাজের চাপ নয়, তদারকির ঘাটতিও সমস্যাকে জটিল করছে। নার্সদের জন্য নিয়মিত কাউন্সিলিং, আচরণ বিষয়ক প্রশিক্ষণ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের পেশাগত মর্যাদা বাড়ানোও জরুরি। তা না হলে রোগী নার্স সম্পর্কের এই দূরত্ব আরও বাড়তে পারে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। আর এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।